হ্যালো স্টুডেন্টস, আমরা এখন একটি কবিতা পড়ব। কবিতাটির নাম সি ফেভার। সি কথার অর্থ সমুদ্র, আর ফেভার কথার অর্থ জ্বর। তাহলে সি ফেভার মানে কি সমুদ্র জ্বর বলবো? হ্যাঁ, বলতেও পারি, আবার সমুদ্র পীড়াও বলতে পারি। এখন এই সমুদ্র পীড়া কেন? কবির এই সমুদ্র জ্বর কেন? আমরা সে কথায় পরে আসছি। আমরা একবার কবিকে দেখে নিই। কবি হলেন জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, একজন ইংরেজ কবি যার জীবনকাল 1878 থেকে 1967। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1902 খ্রিস্টাব্দে। এখন কবির এই সমুদ্র পীড়া কেন? কবি ভ্রমণ পিপাসু। সামুদ্রিক ভ্রমণ অর্থাৎ সমুদ্রযাত্রা কবির মনকে আকর্ষিত করে। নীল সমুদ্র, মাথার উপরে নীল আকাশ, সেখানে সাদা মেঘের আনাগোনা, বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন শঙ্খচিল, তিমি মাছ, নির্জনতা, এ সব কিছু নিয়েই যে অপরূপ প্রাকৃতিক পরিবেশ, সেই মনোরম অতীব সুন্দর প্রাকৃতিক পরিবেশ কবির মনকে আনন্দে ভরিয়ে তোলে। আর তাই কবি বারবার যেতে চান সমুদ্র ভ্রমণে। প্রকৃতি যেন এক অপরূপা, যা কবিকে আকর্ষিত করে, কবি মনকে উদ্বেলিত করে তার চির আকাঙ্ক্ষিত ভালোবাসার টানে। আর তাই কবি বারবার যেতে চান সমুদ্র ভ্রমণে। সমুদ্রের নির্জন প্রকৃতি কবিকে আকর্ষিত করে। এখন আমরা ফার্স্ট স্ট্যান্জাটা দেখে নিই। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's past, and a great dawn breaking. এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে মানেটা দেখে নেব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব টু দ্য সিজ অ্যাগেন, সমুদ্রে আবার। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং আকাশে। কবি যেতে চেয়েছেন সমুদ্রে আবার, এবং সেটা অবশ্যই। এবং বলেছেন দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং আকাশে। নীল আকাশ এবং নীল সমুদ্র যেখানে একাকার হয়ে যায়, তেমনই একটা স্থানে কবি আবার যেতে চেয়েছেন। সেকেন্ড লাইন, অ্যান্ড অল আই আস্ক, এবং আমি যেটা চাই সেটা হলো একটা ইজ এ টল শিপ, একটা দীর্ঘ জাহাজ বা লম্বা জাহাজ। টল মানে লম্বা বা দীর্ঘ এখানে। অ্যান্ড আই স্টার, এবং একটা নক্ষত্র, টু স্টিয়ার হার বাই, তাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্টিয়ার মানে হাল ধরা, এখানে পথ দেখানো বা গাইড করা। কবি কি বলেছেন যে একটা জাহাজ তিনি চান, যে জাহাজটা অনেক দীর্ঘ হবে বা বড় একটা জাহাজ হবে, আর সেই জাহাজকে পথ দেখিয়ে নিয়ে যাবে একটা স্টার। আমরা জানি সুদূর অতীতে যখন দিক নির্ণয়ের জন্য ভালো উন্নত যন্ত্রপাতি আবিষ্কৃত হয়নি, তখন কিন্তু নাবিকরা রাতের আকাশের নক্ষত্রকে দেখে বা সূর্যকে দেখে তাদের দিক নির্ণয় করত। কবিও ঠিক তেমনই ভাবে তার যাত্রাপথে একটা নক্ষত্রকে তার পথ প্রদর্শক হিসাবে চেয়েছেন। সেকেন্ড লাইন, অ্যান্ড দ্য হুইলস, এটা থার্ড লাইন, অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার স্পন্দন, অ্যান্ড দ্য ওয়াইন্ড সং, এবং হাওয়ার গান, অ্যান্ড হোয়াইট সেলস শেকিং, এবং
সাদা পালের কেঁপে ওঠা। কবি এখানে দিয়েছেন একটা চিত্র, একটা দৃশ্য, যেখানে জাহাজে থাকবে একটা স্পন্দন। সেই স্পন্দনটা চাকার স্পন্দন, চাকা ঘুরবে যার জন্য জাহাজ এগিয়ে চলবে, আর সেই স্পন্দন কবি অনুভব করবেন। আর থাকবে কি ওয়াইন্ড সং, হাওয়ার গান, হাওয়া বইবে। কবি চেয়েছেন হাওয়ার উপস্থিতি, আর সেই হাওয়ার উপস্থিতিকে কবি ভেবেছেন ওয়াইন্ড সং, হাওয়ার গান হিসাবে। আর থাকবে সেই হাওয়ায় কেঁপে ওঠা সাদা পাল, হোয়াইট সেলস শেকিং। শেক মানে কাঁপা। কবি চেয়েছেন যেখানে পালগুলো কাঁপতে থাকবে হাওয়ায়। অ্যান্ড আ গ্রে মিস্ট, এবং একটা ধূসর রঙের কুয়াশা, অন দ্য সিজ ফেস্ট, সমুদ্র সম্মুখে। অ্যান্ড গ্রে ডন, এবং ধূসর রঙের প্রত্যুষ, ব্রেকিং, তার প্রস্ফুটন, এবং ধূসর রঙের প্রত্যুষের উন্মেষ। কবি চেয়েছেন সমুদ্র সম্মুখে যখন তিনি সমুদ্রে প্রবেশ করবেন সেরকমই একটা স্থানে থাকবে ধূসর রঙের কুয়াশা। তারপরে আবার ধূসর রঙের ভোরের বিকাশ ঘটবে, ধূসর রঙের ভোরের উন্মেষ ঘটবে যখন ধূসর রঙ নিয়ে সকাল আগত হবে। এখন আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা দেখে নিই। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray of the blown spume, and the seagulls crying. এবার আমরা প্রত্যেকটা লাইন আলাদা করে মানে দেখে নেব। ফার্স্ট সেন্টেন্স, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, চলমান স্রোতের আহ্বানে। কবি বলছেন যে আমি অবশ্যই সমুদ্রে যাব, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। কারণ কি? কারণ হিসেবে কবি দেখিয়েছেন এখানে যে চলমান স্রোত তাকে আহ্বান করছে। সমুদ্রের চলমান স্রোত, সেই চলমান স্রোতের সৌন্দর্য, গতিময় সৌন্দর্য কবিকে আহ্বান করছে, আর কবি সেই আহ্বানকে কোনো রকমভাবেই উপেক্ষা করতে পারছেন না। তাই তিনি বলছেন যে আমি আবার যাব চলমান স্রোতের আহ্বানে। ইজ এ ওয়াইল্ড কল, এটা একটা বন্য ডাক, উন্মাদনাপূর্ণ ডাক, ওয়াইল্ড কল। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং একটা স্পষ্ট ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে উপেক্ষা করা যেতে পারে না, যেটাকে না শুনে পারা যায় না। ডিনাই মানে অস্বীকার করা বা উপেক্ষা করা। এই ডাককে কবি একটা বন্য ডাকের সঙ্গে তুলনা করেছেন, যেন এটা একটা বন্য ডাক, উন্মাদনাপূর্ণ ডাক, যে ডাক, যে আহ্বান কবির মনে সাড়া জাগিয়ে যাচ্ছে। কোনো রকমভাবে কবি সেই ডাককে উপেক্ষা করতে পারছেন না। কবি তাই আবার যেতে চান, এবং কবি ভাবছেন যে সেই যে ডাক, সেই যে স্পষ্ট ডাক, ক্লিয়ার কল, তাকে কোনো রকমভাবে উপেক্ষা করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি যেটা চাইব, ইজ আ ওয়াইন্ডি ডে, সেটা হলো একটা বাতাসপূর্ণ দিবস, একটা দিন যেদিন বাতাসে পরিপূর্ণ থাকবে, বাতাস বইবে, বাতাস প্রবাহিত হবে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে সাদা মেঘগুলো উড়ে বেড়াবে আকাশে, অর্থাৎ নীল আকাশ, তার মাঝখানে সাদা মেঘখণ্ড যারা ভেসে বেড়াবে এবং যা প্রকৃতিকে আরও মনোরম করে তুলবে। কবি সেরকমই একটা পরিবেশ চেয়েছেন এবং বাতাসময় দিন চেয়েছেন। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং উচ্ছলিত জলের ঝাপটা। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং উদ্বেলিত ফেনা, জলের ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং শঙ্খচিলের চিৎকার। কবি সেখানে আরও কি চেয়েছেন? যখন জাহাজ চলবে,
সেই জাহাজ ঢেউয়ের মধ্যে দিয়ে চলতে চলতে ঢেউয়ের সঙ্গে যখন ধাক্কা লাগবে তার থেকে সৃষ্টি হবে ফ্লাং স্প্রে, উচ্ছ্বলিত জলের ঝাপটা। জলের ঝাপটা উঠবে। কবি সেই সুন্দর দৃশ্য দেখতে চান, উপভোগ করতে চান। আর কি চান? দ্য ব্লোন স্পিউম, সেখানে উদ্বেলিত জলের ফেনা, জলের ফেনা সৃষ্টি হবে এবং সেটা লাফিয়ে লাফিয়ে উঠবে। কবি সেটাও দেখতে চান, সেই সৌন্দর্যও কবি উপভোগ করতে চান। এবং সেখানে থাকবে সিগালস, অর্থাৎ শঙ্খচিল, যেখানে শঙ্খচিলটা চিৎকার করবে। এই সব কিছু মিলিয়ে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই অপরূপ সৌন্দর্য কবিকে আকর্ষিত করছে। কবি কোনো রকমভাবে পাচ্ছেন না সেই আকর্ষণপূর্ণ আহ্বান থেকে নিজেকে মুক্ত করতে। সিগালস মানে শঙ্খচিল, আর ফ্লাং স্প্রে, ফ্লাং মানে উচ্ছ্বলিত, স্প্রে মানে ঝাপটা বা জলের ঝাপটা। এখন আমরা থার্ড স্ট্যান্জা শুরু করছি। I must go down to the seas again, to the vagrant gypsy life, to the girl's way and the whale's way, where the wind's like a whetted knife, and all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trick's over. Now first sentence. I must go down to the seas again. আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। To the vagrant gypsy life, ভবঘুরে যাযাবর জীবনে। ভ্যাগ্রান্ট মানে ভবঘুরে, জিপসি যাযাবর। কবি এমন একটা জীবন চাইছেন যেটা হবে ভবঘুরে যাযাবরের মতো, যারা উদ্দেশ্যহীনভাবে তাদের পথে চলতে থাকে, তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কবিও সমুদ্রে ভ্রমণকালে ঠিক এমনই একটা উদ্দেশ্যহীন পথে চলতে চেয়েছেন। আর কবি বলেছেন যে সেখানে কবি অবশ্যই যাবেন। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি সমুদ্রে অবশ্যই যাব। টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, ভবঘুরে যাযাবরের জীবনে। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং তিমির পথে। ওয়াইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, যেখানে বাতাস শানিত ছুরির মতো। কবি যেতে চান সেই পথে যে পথে শঙ্খচিলটা উড়ে বেড়ায়। টু দ্য গার্লস ওয়ে, এবং অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং তিমিরা যে পথে যে স্থানে থাকে, যেখানে ঘুরে বেড়ায়। হোয়ার, যেখানে। দ্য ওয়াইন্ডস লাইক, যেখানে বাতাস কিসের মতো? লাইক আ ওয়েটেড নাইফ, ওয়েটেড মানে শানিত, ধারালো, নাইফ মানে ছুরি, যেখানে বাতাস শানিত ছুরির মতো। তীব্র জোরে প্রবাহিত এবং শীতল বাতাস, যা যখন আমাদের দেহে লাগে তখন অনেকটা ছুরির ফলার মতো কেটে যায়। কবিও তেমনই একটা স্থান চাইছেন যেখানে তিনি ভ্রমণ করতে যাবেন, সেখানে শানিত ছুরির ফলার মতোই হবে তীক্ষ্ণ বাতাস, শীতল বাতাস, যে বাতাস যখন কবির গায়ে লাগবে যেন কেটে যাবে। আসলে কবি একটা উত্তেজনাপূর্ণ আনন্দ চাইছেন, শিহরণপূর্ণ একটা আনন্দ, একটা শিহরণপূর্ণ সৌন্দর্য কবি উপভোগ করতে চাইছেন। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি যা চাই সেটা হলো ইটস আ মেরি অ্যান্ড, একটা আনন্দপূর্ণ গল্প। ফ্রম আ লাফিং ফেলো রভার, একটা হাস্যময় সহযাত্রীর কাছ থেকে, সহভ্রমণকারীর কাছ থেকে। কবি চাইছেন একটা গল্প শুনতে, একটা আনন্দের গল্প শুনতে। কবি আসলে একাই যে থাকতে চেয়েছেন তা নয়, কবি চেয়েছেন তার সঙ্গে একজন থাকবে এবং সে হবে আনন্দপূর্ণ, হাস্যময়। আর লাফিং ফেলো রাভার, একটা হাস্যময় সহভ্রমণকারী। আর সে সহভ্রমণকারী তাকে গল্প শোনাবে, একটা আনন্দের গল্প। আর মেরি ইয়ার্ন, মেরি মানে আনন্দপূর্ণ, ইয়ার্ন মানে গল্প, একটা আনন্দপূর্ণ গল্প কবিকে শোনাবে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং একটা শান্তিপূর্ণ একটা ঘুম।
অ্যান্ড আ সুইট ড্রিম এবং সুমিষ্ট একটা স্বপ্ন, ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন দীর্ঘ ভ্রমণ শেষ হয়ে যাবে। কবি চেয়েছেন যখন তার ভ্রমণ শেষ হয়ে যাবে তখন একটা শান্তিপূর্ণ ঘুম, আ কোয়াইট স্লিপ, শান্তিতে কবি ঘুমোতে চেয়েছেন। আর সেই ঘুমের মধ্যে কবি কী চেয়েছেন? অ্যান্ড আ সুইট ড্রিম, এবং একটা সুমিষ্ট স্বপ্ন, একটা সুমিষ্ট স্বপ্ন চেয়েছেন। আর যে সুমিষ্ট স্বপ্ন হয়তো তার সুমধুর ভ্রমণ কাহিনী দিয়ে পরিপূর্ণ থাকবে যখন তার ভ্রমণ শেষ হয়ে যাবে। আমরা কবিতাটি পড়লাম, কবিতার মানেটা জানলাম। এরপরের একটা ভিডিওতে আমি আর চেষ্টা করব এর প্রশ্ন উত্তরগুলো আপলোড করার, অ্যান্ড আই শ্যাল ট্রাই টু আপলোড দিস ভিডিও ভেরি সুন। থ্যাংক ইউ।